নমস্কার, ফিরে এলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন দীর্ঘদিন আমি কোনোরূপ কোনো আমার নিজের ভিডিও আমার সাইটে না তো পেজে না তো ইউটিউবে আমি আপলোড করতে পারিনি, কারণ সময়ের খুবই অভাব ছিল। তার সঙ্গে প্রচুর শরীর খারাপ হয়েছিল, যার জন্য আমি গলা বেরোচ্ছিল না, তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো এর জন্য ক্ষমাপ্রার্থী। প্রথমেই যেটা আমার বলতেই হয়, বিগত কয়েকদিন আগে আমি একটি কালসর্প বা মাঙ্গলিক দোষের কাজ করতে গিয়েছিলাম সুদূর ডানকুনি চণ্ডীতলা। তো সেখানে কালসর্প দোষ এবং মাঙ্গলিক দোষ কাজ করার পর আমি কিছু ফটো আমার যে সোশ্যাল সাইট অদৃশ মুখোপাধ্যায় স্বজন সাথী পেজে এবং তার সঙ্গে স্বজন সাথী ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করি। তো সেখানে কোনো এক আমার পরিচিত, যার নাম শশাঙ্ক মুখোপাধ্যায়, কিছু কমেন্ট করেছেন। তো শশাঙ্ক মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনোরূপ কোনো শত্রুতা নাই, সে আমার হিসেবে মতো কাকা হয়। তো কাকা হিসেবে আমি প্রথমেই তার চরণে সশ্রদ্ধ প্রণাম এবং আমার তরফ থেকে প্রণাম জানাই। একজন আমার সম্মানীয় ব্যক্তি আমার কাকা হিসেবে অবশ্যই তার পায়ে আমার মাথা রাখা অবশ্যই দরকার, তাই আমি তার সশ্রদ্ধ প্রণাম জানালাম। আর আমার থেকে ছোট, যেহেতু আমার থেকে বয়সে বড় নয়, শশাঙ্ক মুখোপাধ্যায় ছোট, তাই তাকে আমি কিছু শিক্ষামূলক উপদেশ দেওয়ার জন্য এই ভিডিও তৈরি করলাম। আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় প্রথমে আমি এই প্রশ্নের বা এই কমেন্টের কোনো উত্তর দেবো না মনে করছিলাম, কারণ আমি দেওয়ার প্রয়োজনই মনে করি না এগুলোর। তবুও যেহেতু সোশ্যাল মিডিয়াতে কমেন্টটা আসছে, সেহেতু একটা ভিডিও ছোট করে দেওয়াটা আমি মনে করলাম যেটা দরকার রয়েছে। কারণ আপনার মানুষ জানুক যে আপনার এটা একটা প্রশ্ন, যে প্রশ্নটা প্রতিটা মানুষের একটা কনক্লুশনকে একদম পুরোপুরিভাবে ক্লিয়ার করবে, যার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। তো শশাঙ্ক মুখোপাধ্যায় মাননীয় আমার কাকু, শ্রদ্ধেয় আমার কাকা, সে কি বলেছে প্রথম আমরা শুনে নেব, তারপর আমি আমার নিজের বক্তব্য পোষণ করব। উনি বলেছেন, আমি লিখেছিলাম যে আমার যে গুরুদেব তিনি মারা গেছেন বিগত 1 বছরের কাছাকাছি হলো। মারা যাওয়ার পর আমি যে গুরুদেবের জন্য ডানকুনিতে আমার আবির্ভাব ঘটেছিল, সেই গুরুদেব মারা যাওয়ার পর আমি ডানকুনি তারপর থেকে আর যাইনি। তো যখন আমি গেলাম, এবছর কালসর্প মাঙ্গলিক দোষের কাজ হয়েছে প্রায় 63 জন দাদা দিদিদের নিয়ে বা মা বাবাদের নিয়ে। তো সেখানে আমি আমার শ্রদ্ধেয় গুরুদেবকে, অনন্তদেব চন্দ্রকে আমি নতমস্তকে প্রণাম জানালাম। আর তার সঙ্গে আমি 1 মিনিট নীরবতা পালন করার জন্য আমি সবাইকে কাছে অঙ্গীকার করেছিলাম এবং সবাইকে নিয়ে আমি 1 মিনিট নীরবতা পালন করেছিলাম, তাকে সশ্রদ্ধা জানাবার জন্য এবং তার সঙ্গে তার আত্মার শান্তি কামনার্থে। তো আমি সেখানে গুরুদেব বলাতে আমার মাননীয় কাকুর একটু হয়তো অন্তরে লেগেছিল, যে কি করে একজন ব্রাহ্মণের গুরুদেব একজন কর্মকার হয় বা গোদাবাংলায় কামার হয়। তো সেই বিষয়ে আমাকে যে কমেন্টটি করা হয়, আমার শ্রদ্ধেয় কাকু যিনি আমায় কমেন্ট করেছিলেন, কথাটা শুনতে খারাপ কিন্তু কলিযুগে সবই হয়। আমি কাকুর সঙ্গে এখানে মত পোষণ করেই বলছি, হ্যাঁ একদম কলিযুগে সব হয় না বলে কিছু নাই। কলিযুগ নয়, সত্য যুগে ছিল না, দাপর যুগে ছিল না, আর ত্রেতা যুগে ছিল না। জীবনে হয় না বলে কিছুই নাই, সবকিছুই হয়। শুধুমাত্র নিজের সামর্থ্য এবং তার সঙ্গে নিজের বুদ্ধি আর তার সঙ্গে নিজের পারিপার্শ্বিক সমস্ত কিছু দিয়ে যদি কিছু মনে করা হয়, যদি মনে জোর থাকে, তাহলে সবকিছুই করা যায়, সবকিছু করা সম্ভব। অসম্ভব বলে কিছু নাই, দুনিয়ায় কিছু নাই অসম্ভব বলে, সব সম্ভব। দয়া করে কেউ রাগ করবেন না, রাগের কিছু প্রশ্নই ওঠে না। তুমি ভাবা জানো না, আমি অবশ্যই তোমাকে জানাবার চেষ্টা করবো। তুমি যেহেতু ছোট আমার থেকে, তুমি যে আমাদের বড় হতে, আমি কোনোরূপ কোনো কমেন্ট করতাম না, কোনোরূপ কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করতাম না। আর এই ভিডিওর বা এই কমেন্টের কোনো প্রয়োজন আছে বলেও মনে করি না। তবুও অনেক মানুষ এই কথাটাকে নিয়ে হয়তো আবার নতুন করে কিছু প্রশ্নের উদ্ঘাটন ঘটাবে, তাই অবশ্যই এই প্রশ্নের সলভ করার জন্যই আজকে আমি এই ভিডিও তৈরি করছি। তো কেউ রাগ করবেন না, রাগেও করেনি, কোনো চিন্তা নাই। নিজের গায়ে নেবেন না, কেউ না নিজের গায়ে নিল, আমি নেবো, কারণ যেহেতু পোস্টটা আমি করেছিলাম, আমার পোস্টটা দিয়ে কমেন্টটা এসছে, সেহেতু আমি তো অবশ্যই নিজের গায়ে নেবো। আর যেহেতু বলা হয়েছে ব্রাহ্মণের গুরুদেব কামার, সেহেতু তো আমাকে একটু বলতেই হয়। দেখ, এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণের গুরুদেব চন্দ্র অর্থাৎ কামার। কামারের কি কোনো ভালো কি কোনো টাইটেল নাই? তাহলে তো কর্মকার। কামার তোকে বলে না, কর্মকার। যাই হোক, কামার, তাহলে বুঝতে পারছেন কোনো জাতি ছোট নয়। তাহলে কর্মকারকে কামার বলা কি ছোট করা হলো না? এটা একটা ব্যাপার। কোনো মানুষ কর্মকারদের সে চন্দ্র টাইটেল কর্মকারদের, তাহলে তার কামার বলাটা ছোট করা হলো না? কেমন যেন একটা কনফিউজ আছে না? কদিন আগে আমি একটা কাকি কমেন্ট করেছিলাম, কাকি বলেছিলাম, কি বাচ্চা বলেছিলাম, তার জন্য অনেক ঝড় হয়ে গেল গোটা গ্রামেতে। তাহলে কামার, কর্মকারী কামার বলে সেটা কি তারই একটা প্রতিফলন হলো নাকি? একটু বিচার করবে বাবা। কোন জাতি ছোট নয়, আমরা শুধু জাতি করে লাপাই। না, জাতিও ছোট নয়। কে বলেছে জাতি ছোট? কখনো ছোট নয়, জাতি সবাই বড়। কিন্তু সমাজের মধ্যে যে ভেদটা রয়েছে, সেই ভেদটা ঈশ্বর করে গেছে। এই জন্য গীতা, ভাগবত, চণ্ডী, রামায়ণ, মহাভারত পড়তে হয়, অধ্যয়ন করতে হয়, না হলে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না এবং কেউ বুঝতেও পারবে না। সবাই সমান না, সবাই সমান কখনোই নয়, সবাই সমান নয়। যদি একজন মদখোর মাতালের সঙ্গে একজন শিক্ষকের তুলনা করা হয়, যদি বলা হয় মদখোর মাতালটা শিক্ষকটা সমান, তাহলে ভুল বলা হবে। যদি একজন ব্রাহ্মণ যারা জানে সেই ব্রাহ্মণের সঙ্গে একজন না জানা ব্রাহ্মণের তুলনা করা হয়, তাহলে সেটা সমান নয় কখনোই। কারণ যে জানে সে অবশ্যই জ্ঞানী, যে জানে না সে অজ্ঞানী, কখনোই সে সমান নয়, হতে পারে না সমান। একজন অশিক্ষিত গাইয়া মূর্খ, তার সঙ্গে যদি একজন শহরে
শহুরে বা কোনো একজন ভালো লেভেলের কোনো শিক্ষিত মানুষকে যদি বলা হয় না, তার সমান নয়, তার লেভেল অনুযায়ী সে উঁচু, তার লেভেল অনুযায়ী সে নিচু। এই ভেদটা বরাবর হয়ে আছে। যদি সমাজে এই ভেদটা না থাকে তাহলে সমাজ ব্যবস্থা বলে কোনো কিছু থাকবে না, সবই উচ্ছেদ হয়ে যাবে। এরপরে কথা বলি যে গুরু গুরু কত রকমের হয়। আসলে এগুলো শেখার জন্য অধ্যয়ন করতে হয়, আর অধ্যয়ন না করলে এগুলো শেখা যায় না। অধ্যয়ন করতে গেলে বই পড়তে হয়, বই পড়তে গেলে পয়সা দিয়ে বই কিনতে হয়, নিজের ঘরেরটাকে নিজের লাইব্রেরি তৈরি করতে হয়। তাহলে গুরু, এই গুরু কত প্রকারের এই বিষয়ে একটা আলোচনা করা হবে। গুরু কি কি? আমার যে জন্ম দিলেন মাতা আর পিতা, এরা হচ্ছে আমার গুরু। এই গুরুর সঙ্গে কোনো গুরু তুলনা হয় না, যত বড় সেই গুরুই হোক না কেন, এই গুরুর সঙ্গে কোনো গুরু তুলনা হয় না, কারণ এরা দুজনা অতুলনীয়, বাবা আর মা, এদের সঙ্গে কারো তুলনা হয় না। কারণ বলা আছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি প্রীতিমা পান্নে প্রিয়ন্তে সর্বদেবতা, মানে পিতা হচ্ছে সর্বদেবতার সমান। আর ভূমি গড়িয়সী মাতা, মাটির থেকে গড়িয়ান মা, স্বর্গাত উচ্চতর পিতা, স্বর্গের থেকে উঁচু হচ্ছে পিতা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাত গড়িয়সী, জননী মানে মা আর জন্মভূমি মানে হচ্ছে মাটি, এই দুটো হচ্ছে স্বর্গের থেকে গড়িয়ান। তাহলে এদের সঙ্গে কারো তুলনা হবে না প্রথমেই। এরপর আসছি আমরা যখন শিক্ষা নিতে গেলাম। পৌরাণিক যুগে ছিল যে গুরু গিয়ে শিক্ষা নিতে যেতে হতো, কিন্তু এখন সে অবস্থা পাল্টে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন গুরু গিয়ে শিক্ষা নিতে, কিন্তু সমাজ অবস্থা বদলেছে, এখন সেগুলো বদলেছে। তাই এখন আমরা কি করি না, পাঠশালায় যাই শিক্ষা নিতে। তা সেখানে যে গুরু আমাদের শিক্ষা দান করেন তিনি হচ্ছেন শিক্ষাগুরু। এই শিক্ষাগুরু বিভিন্ন ধরনের হতে পারে। কর্মকার কেন, কর্মকার হতে পারে, মুচি হতে পারে, মুসলমান হতে পারে, বা বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, বাগদি হতে পারে, হারি হতে পারে, ডোম হতে পারে, যে কোনো কাস্টে হতে পারে, কিন্তু তার একটাই পরিচয়, সে হচ্ছে গুরু। কি গুরু না শিক্ষাগুরু। এই শিক্ষাগুরু জাতে বিচার করা যায় না। যার কাছে আমি শিক্ষা গ্রহণ করলাম সে আমার শিক্ষাগুরু, সে যে জাতির হোক না কেন, সে ইসলাম হলেও তার আমার গুরু। সত্যি আমাদের স্কুলের টিচার আলম স্যার অতীব ভালো মানুষ, তিনি আমাকে শিক্ষাদান করেছিলেন। তো আমার এখনো মনে আছে সেই দিনটা যেদিন আমাকে বুঝিয়েছিলেন উনি। তো তিনি হচ্ছেন গুরু। আজ আমি সত্যি আলম স্যারের মাথায় আমার এই উঁচু মাথাটা আমি সবসময় নিচু করে দিই। আমার সদ্য আব্বাস উদ্দিন, আমি আমার এই মাথাটাকে আমার তার চরণে আমি নিচু করে দিচ্ছি। আমার সদ্য অর্ধেন্দু বাবু, আমার সদ্য জয়কালী সরকার, এরা প্রত্যেকে আমার গুরু, এবং প্রত্যেকেই আমার হয়তো ব্রাহ্মণ, কিন্তু এই প্রত্যেকের চরণে আমার মাথা সবসময় এরকম নিচু থাকবে। আমি সবসময় তাদের চরণে, দুই চরণে আমার মাথাটাকে একদম নিচু করে দিই। এটা আমার শিক্ষাগুরু। আমি কোনোদিন অস্বীকার করতেই পারবো না, উপরন্তু তাদের চরণে যে মাথাটা আমি নামিয়ে দিয়েছি কোনোদিন উঁচু করেও চলবো না, আমার মাথা তাদের কাছে নিচুই থাকবে। এটা বাবার শিক্ষা। আমার বাবার গুরু ছিলেন সদ্য, উনি পরলোক গমন করেছেন, তার নাম হলো বকুলানন্দ মালিক। আমার বাবার শিক্ষক ছিলেন বকুল মালিক বা বকুলানন্দ মালিক। তো উনি আমাদের থেকে অনেকটা নিম্ন কাস্ট, তাহলেও আমার বাবা তাকে প্রণাম করতেন, আমি নিজে দেখেছি। এবং সেই যে বকুলানন্দ মালিক, আমি তাকে পড়িনি, কিন্তু আমি ছোটবেলায় ওনাকে প্রণাম করেছি। আমি বাবার হাত ধরে যেতাম ওনাদের বাড়ি বেড়াতে, এবং ওনার চরণে আমিও মাথা নত করেছি, কারণ সে ছিলেন টিচার, শিক্ষক। তাহলে তাদের কোনো জাত হয় না, শিক্ষা গুরুদের কোনো জাত হয় না, যে জাতি হোক না কেন, তার কাছে সবসময় আমাদের এই মাথা নিচুই থাকবে। তার চরণে, তার দুই চরণে আমার মাথা সবসময় নিচুই রইল, আগামী দিনেও নিচুই থাকবে। আমি বড় নই, আমি ছোট। আরেকটা আসছি, এরপর আসছি না, ঠিক সেরকম অনন্তদেব চন্দ্র আমার শিক্ষাগুরু। আমি যা শিখেছি বা যা কিছু শিখছি, আমার সত্যিও আমার গ্রামে রয়েছে কার্তিক চক্রবর্তী, আমার থেকে 2-3 বছরে 4 বছরের বড়, সেও আমার শিক্ষাগুরু, তার চরণে আমি মাথা নত করে থাকি। ঠিক সেরকম অনন্তদেব চন্দ্র টাইটেল কর্মকার, নট কামার। কামার বলে কোনো জাতি নাই, কর্মকার। সেই কর্মকার অনন্তদেব চন্দ্র, সে আমার শিক্ষাগুরু, তার চরণে আমি মাথা নত করেই থাকি। তাহলে এটাই শিক্ষাগুরু। এরপর আসছি শিক্ষাগুরুর পরে যে লেভেল, সেটা হচ্ছে দীক্ষাগুরু। দীক্ষাগুরু কেউ কারো একাধিক হতে পারে, কারো একটাই হতে পারে। আমার যেমন একটাই, আমার শিক্ষাগুরু সীতারাম দাস ওঙ্কারনাথ। দীক্ষাগুরুরা কি করেন না, দীক্ষাগুরুদের একটাই কাজ হচ্ছে যে এটা ভগবান শ্রীকৃষ্ণ আর এটা হচ্ছে তুমি। তাহলে এই ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে তোমাকে এখান থেকে শ্রীকৃষ্ণের চরণ পর্যন্ত যেতে হবে। একটা আগুন, এই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অগ্নি, শ্রীকৃষ্ণ হচ্ছে অগ্নি। সেই আগুনকে যেমন আমরা স্পর্শ করতে পারি না ডাইরেক্ট, আমাদের মাধ্যম দরকার হয়। কি মাধ্যম দরকার হয় না, একটা দেশলাই কাঠি দরকার হয়, বা একটা কাঠ দরকার হয়, বা একটা কোনো কাঠি বা লাঠি বা কোনো কিছু একটা দরকার হয়, সেটার মাধ্যম দিয়ে আমরা কি করে আগুনটা ধরে রাখি হাতে করে, তাছাড়া আগুনটা আমরা হতে পারি না। ঠিক সেরকম এই ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে গেলে একটা মাধ্যমের দরকার হয়, সেই মাধ্যমটা হচ্ছে আমরা যারা গুরুগিরি করি। ঠিক সেরকম আমার গুরুদেব হচ্ছেন স্বয়ং সীতারাম দাস ওঙ্কারনাথ, এই হচ্ছে আমার গুরুদেব। তো এই হচ্ছে আমার গুরুদেব, আমার এই গুরুদেবের শিক্ষা এরকমই। তো আমাকে যে তিনি দীক্ষা দিয়েছিলেন তার নাম সত্যিও দীনবন্ধু চক্রবর্তী, তার ছবি হচ্ছে এটা। তো এরা হচ্ছেন দীক্ষাগুরু। এরা কি করেন কি না, এরা এই পুরা কাঠটার কাজ করে। পুরা কাঠটা মানে কি,
যে এই বলুন দেশলাই কাঠি যেমন ধরলে যেমন আগুন জ্বলে, ঠিক সেরকম দেশলাই কাঠি কাজটাই আমরা যারা গুরুগিরি করি তারা এই কাজটাই করে থাকি। এটা হচ্ছে দীক্ষাগুরু। তাহলে এই দীক্ষাগুরু, শিক্ষাগুরু আর হচ্ছে গুরু। এবারে আমার যে দীক্ষাগুরু তার গুরুকে কি বলা হয়? এটা হচ্ছে ইষ্টগুরু বলে দিকে। এই ইষ্টগুরুর গুরুকে পরম গুরু। তার গুরুদেবকে সেটা হচ্ছে স্বয়ং দাসরথী দাস, যার বাড়ি ডুমুরদহ, সীতারাম দাস ওঙ্কারনাথের গুরুদেব আমার পরম গুরু। গুরু পরম গুরু। তার উপরে আছে পরাপর গুরু, তারপরে আছে পরমেশ্বরী গুরু। তাহলে গুরুর কোনো লেভেল নাই, গুরু হচ্ছে গুরুই। আর আরেকটা কথা হচ্ছে, স্যার না জানলে মানুষ অনেক কিছু কথা বলে। তো আরেকটা হচ্ছে যে তাহলেই বুঝছেন যে ব্রাহ্মণের গুরুদেব চন্দ্র। না, ভুল বলা হলো। কাকু বা শ্রদ্ধেয় কাকা, তোমাকে শ্রদ্ধার সঙ্গী বলছি, যে তুমি জানো না হয়তো, কারণ তুমি তো এইসব নিয়ে অধ্যয়ন কোনোদিন করোনি, আর করো না, আর করার প্রয়োজন মনে করো না। তাহলে আমরা ব্রাহ্মণ নই, আমরা ব্রাহ্মণ নই। ব্রাহ্মণ ছিলেন মহামতি রাবণ, তিনি ব্রাহ্মণ ছিলেন। আমরা ব্রাহ্মণ নই, আমরা কি? আমরা দ্বিজ। দুবার জন্ম যাদের, তারা হচ্ছে দ্বিজ। একবার মায়ের কোলে জন্ম, একবার পৈতে হওয়ার পর জন্ম। তো আমরা হচ্ছে দ্বিজ, আমরা ব্রাহ্মণ নই। এই ব্যাপারগুলো আগে জানতে হবে। আসলে ব্যাপারটা কি, মানে আমি তোমাকে শ্রদ্ধা সহকারেই বলছি, ব্যাপারটা কি, দীনকুকুরের যারা চামচাগিরি করে বা দীনকুকুর যারা গুরু মনে করে, তাদের মাথায় এই সর্বাঙ্গীন ব্যাপারটা, এই যে ব্যাপারগুলো, এগুলো ঢুকবে না, ঢুকতে পারে না কখনো। কারণ যে মানুষটা মানে শ্রীকৃষ্ণের নিন্দা করে, কন্টিনিউ শ্রীকৃষ্ণের নিন্দা করে যায়, আবার সেই আসলে থেকে টাকা কামায়, হিন্দু জাতিকে ঘৃণা করে, কোনো আচার বিধি নিষেধ যার কাছে কিচ্ছু নাই, যাদের ব্রাহ্মণরা জুতোর থেকে অধম, তার কাছে কোনো গুরুরই যুক্তিকতা নেই। আর তার যারা অনুরাগী, তারা এই ধরনের কথাই বলে থাকে। আমি ওই জন্যই কাকাকে আগে বলেছিলাম, যখন দীনকুকুরেরকে একটা কাটা চিহ্ন দিয়ে লিখেছিলাম যে এ একটা বাজে ফ্রড লোক, তখন এই কাকার সঙ্গে আমার কি হয়েছিল না, ফেসবুকে একটু কথা হয়েছিল। তো আমি একটা কথা বলেছিলাম যে আমি তোমার সঙ্গে তর্কে অবতীর্ণ হবো না, তোমাকে সঙ্গে তর্কে অবতীর্ণ হওয়া মানে আমার নিজের সম্মান নষ্ট হয়ে যাওয়া। কিন্তু অচিরেই বুঝতে পারবে। তো আজ দীনকুকুর যখন পেটারি খেলো, যখন লোকের কাছে মার খেলো, তারপর আর কারো কিছু বলার ক্ষমতা থাকেনি। মানুষ কে কি, কোনটা সোনা আর কোনটা তামা আর কোনটা অ্যালুমিনিয়াম কোনটা লোহা, সেটা মানুষ চিনে নেবে। সাময়িক হয়তো কারোর সময় খারাপ যাচ্ছে, সাময়িক হয়তো কোনো একটা পর্যায়ে 10 চক্রে ভগবান ভূত ছায়া হচ্ছে কাউকে ইচ্ছা করে, সেক্ষেত্রে হয়তো তার কষ্ট, তার যে বেদনা, তার যে মনের জ্বালা, সেগুলো আর কেউ না হোক একজনের উপরে আছে, সে ঠিক বুঝতে পারে। তাই এই কথাগুলো সর্বৈভাবে সত্য নয়। এর আর সবাই জাতি সমান নয়, সকলেই সমান নয়, তাহলে সমাজ কথা ভেঙে পড়বে। আমি এই কাকাকে, আমার শ্রদ্ধেয় কাকাকে আমি একটা কথাই বলবো, কাকা হাত জোর করছি, তো অবশ্যই চরণে আমার নতমস্তক প্রণাম জানাচ্ছি। যে পথে আছো কাকা, সেই পথ থেকে তুমি ফিরে এসো, এবং তুমি তোমার বাবা, তোমার দাদু, তোমার বড় বাবার যে আভিজাত্যপূর্ণ মানুষ ছিলেন, সেই আভিজাত্যপূর্ণ মানুষের সঠিক মানুষ বা সঠিক বংশের বংশধর হিসাবে নিজেকে পরিগণিত করো। তাই আমি তোমার সঙ্গে কোনো তর্কে অবতীর্ণ হবো না। আমি যদি কোনো খারাপ বলে থাকি, যদি কোনো ভুল বলে থাকি, যদি আমার এই কথার মধ্যে যদি কাকা কোনো কষ্ট পেয়ে থাকো বা থাকেন, তাহলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। কারণ আমি এত কিছু বলতে চাইনি, কিন্তু আবেগের বসে কিছু হয়তো বলে ফেললাম, বা খারাপ কিছু বলিও নি, যদি আমি কাউকে বলি না, হ্যাঁ, তাহলেও বললাম। বিচার্য বিষয় আপনাদের দর্শক মন্ডলীকে বলছি যে না, কোনো জাতি সমান নয়, তার বিচার করে মানুষকে সম্মান করতে হবে। যদি একটা মাতালকেও যদি সম্মান করি, একটা শিক্ষককে সম্মান করি, তাহলে মাতাল কোনো শিক্ষক বলবে না, শিক্ষক কোনো মাতালে যাওয়া যাবে না। একজন লম্পট চরিত্রহীন, তার সঙ্গে একজন চরিত্রবানের যেমন কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাবে না, দুটো আলাদা সম্পূর্ণ। তেমনি সব জাতি সমান নয়, সকলেই সমান বললে সমাজের ভিত্তিপ্রস্তর নড়ে যাবে, কেউ কাউকে মানবে না, যেটা আজকে চলছে। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আনন্দ থাকুন, এবং দেখতে থাকুন আমার এবং আপনাদের এই ইউটিউব বা চ্যানেল স্বজন সাথী এবং অদিত মুখোপাধ্যায় স্বজন সাথী। ধন্যবাদ।